ডক্টর মোহাম্মদ ইউনূস এই মানুষটিকে থামাতে গিয়ে বারবার ব্যবহার করা হয়েছে রাষ্ট্রীয় শক্তি, আদালত, প্রশাসন, এমনকি কুৎসার রাজনীতি। কিন্তু তাতে কি কোনো ফল হয়েছে? উল্টো যাকে থামাতে চেয়েছিল সেই মানুষটি এখন দাঁড়িয়ে দেশের শীর্ষ দায়িত্বে। আর যারা থামাতে চেয়েছিল তারা ইতিহাসে জায়গা করে নিয়েছে রাজনৈতিক বিদ্বেষের প্রতীকে। গ্রামীণ ব্যাংক গড়া, নোবেল জেতা, বিশ্বজুড়ে দরিদ্রদের জন্য মডেল তৈরি করা ইউনূসের ধৈর্য ও নৈতিকতাই আজ তাকে এক নতুন উচ্চতায় তুলে দিয়েছে। ২০১০ সালে তাকে সরিয়ে দেওয়া হয় গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে। যুক্তি ছিল, বয়স বেশি, অবৈধভাবে চেয়ারে বসে আছেন, অথচ সেটি ছিল তার নিজের হাতে গড়া প্রতিষ্ঠান। এরপর ২০১১ সালে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে তাকে রক্তচোষা বলে গালি দিলেন। এমন একটি শব্দ একজন নোবেল জয়ীর নামে ব্যবহার হওয়া দেশের জন্য কতটা লজ্জাজনক তা কেউ ভাবল না। আবারও ডক্টর ইউনূস কোনো প্রতিক্রিয়া জানালেন না, নীরব থাকলেন, মাথা নত করলেন না, কিন্তু কারো প্রতি তীব্রতা বা ঘৃণা দেখালেন না। এরপর এলো পদ্মা সেতুর সময়। ২০১২ সালে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিলে শেখ হাসিনা সরাসরি দোষ চাপালেন ইউনূসের ওপর। জাতিকে বোঝানো শুরু হলো এই মানুষটি দেশের উন্নয়নে বাধা। আবারও তিনি মাথা নিচু করে বললেন, এটি হাস্যকর অভিযোগ, আমি পদ্মা সেতুর গর্বের অংশ, বিপক্ষ নই। কিন্তু শেখ হাসিনা তখন বললেন, পদ্মায় চুবিয়ে মারা উচিত। এমন কুরুচিপূর্ণ কথা বলার পরও তিনি মুখে কিছু আনলেন না, যেন নীরবতাই তার জবাব। তারপর শুরু হলো মামলার খেলা। একে একে আনা হলো কর ফাঁকি, শ্রম আইন লঙ্ঘন, দুর্নীতি। প্রতিটি মামলা যেন পূর্ব পরিকল্পিত হয়রানির অংশ। তাকে ৮ তলায় উঠতে বাধ্য করা হতো লিফট বন্ধ রেখে। একজন ৮৪ বছর বয়সী মানুষকে হেনস্থা করতে এতটাই নিচে নেমে গিয়েছিল সরকার। কিন্তু বিশ্ব তো নীরব ছিল না। হিলারি ক্লিন্টন, আল গোর, কফি আনান, নোবেল কমিটি, ইউনেস্কো সবাই চাপ দিল শেখ হাসিনার ওপর। কিন্তু তিনি বললেন, এটি দেশের অভ্যন্তরীণ বিষয়, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। একজন নোবেল জয়ীর সঙ্গে এমন আচরণ কোনো সভ্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না। তবুও শেখ হাসিনা হেঁটেছেন তার আগ্রাসী পথে। শুরু হলো নতুন পরিকল্পিত আক্রমণ, মামলা, কর ফাঁকি, শ্রম আইন লঙ্ঘন, গ্রামীণ ব্যাংকে অনিয়ম। এসব ইস্যুতে একের পর এক মামলা দায়ের হতে থাকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। তাকে ডাকা হয় আদালতে। কোথাও বসার জায়গা থাকে না, কোথাও লিফট বন্ধ করে দেওয়া হয়, এমনকি শোনা যায় ইচ্ছে করেই তাকে ৮ তলায় হেঁটে উঠতে বাধ্য করা হয়। একজন ৮০ বছরের বৃদ্ধ মানুষকে যেভাবে হয়রানি করা হয় তাতে শুধু রাষ্ট্রীয় প্রতিহিংসা নয়, বর্বরতা প্রকাশ পায়। কিন্তু এই মানুষটি কিছু বলেননি। একটিবারের জন্যও তিনি টেলিভিশনে এসে নিজের নির্দোষিতার প্রমাণ দেননি। আন্তর্জাতিক মঞ্চেও তিনি যাননি কাঁদতে। তার লড়াই ছিল নীরব, তবে মাথা নত না করে। আর এই নীরবতার শক্তিই তাকে দেশের সাধারণ মানুষের একজন মহামানব হিসেবে তুলে ধরে। তারপর যখন ছাত্র আন্দোলনের ঢেউ ওঠে ২০২৪ সালে, তখন সেটি আর কোটা সংস্কারে সীমাবদ্ধ থাকে না। আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে। তরুণরা রাস্তায় নামে। চাকরি প্রার্থী, বেকার যুবক, সংখ্যালঘু, সাংবাদিক, চিকিৎসক সবার কণ্ঠে একটাই স্লোগান, এই সরকারকে যেতে হবে। তখন সরকার এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে প্রশাসন, পুলিশ, এমনকি সেনাবাহিনীও দ্বিধায় পড়ে যায়। রাষ্ট্রের ভিতরে শূন্যতা সৃষ্টি হয়। শেখ হাসিনা রাষ্ট্রপতি এবং সেনা কর্মকর্তাদের চাপে পদত্যাগ করতে বাধ্য হন। অনেকেই বলেন তিনি সেই রাতে গোপনে ভারতে পাড়ি দেন, কারণ দেশে থেকে রাজনৈতিক নিরাপত্তা পাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। এমন পরিস্থিতিতে ৫ আগস্ট ২০২৪ সালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ঘোষণা দেন ডক্টর ইউনূস হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এবার ইতিহাস ঘুরে দাঁড়ায়। যাকে পদ্মায় চোবাতে চাওয়া হয়েছিল তিনি এখন প্রধানমন্ত্রী সমমানের দায়িত্বে। যাকে আদালতে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছিল তিনি এখন দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আর যারা এসব করেছিল তাদের অনেকেই আত্মগোপনে, কেউ বা জেল হাজতে। আর সবচেয়ে বড় কথা, জনগণ নিঃশব্দে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, এটাই তো হওয়া উচিত ছিল। এই অবস্থান শুধু রাজনৈতিক প্রতিশোধ নয়, এটি ছিল ইতিহাসের ন্যায্যতা। কারণ কোনো রাষ্ট্র শুধু ক্ষমতার দম্ভে চলে না, চলে ন্যায়বোধ, আস্থার ভিত্তিতে। আর এই আস্থা, এই বিশ্বাস অর্জন করেছিলেন ডক্টর ইউনূস শুধুমাত্র নোবেল জিতে নয়, বরং প্রতিটি অপমান, প্রতিটি মামলার জবাবে মুখ বন্ধ রেখে কাজ করে গেছেন বলেই। তিনি বুঝিয়েছেন ক্ষমতা দম্ভে নয়, সাহসে তৈরি হয়। যারা তাকে থামাতে চেয়েছিল তাদের ইতিহাস আজ নিন্দা করে, আর যাকে থামাতে চাওয়া হয়েছিল সেই আজ ইতিহাসের ওপর উঠে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে নতুন বাংলাদেশের। আর সেই নেতৃত্বের পেছনে নেই কোনো প্রতিশোধের শপথ,
নেই ক্ষমতার অহংকার, আছে ক্ষতবিক্ষত একটি রাষ্ট্রকে জোড়া লাগানোর নীরব ও নির্মম দায়বোধ। ডক্টর ইউনূস যখন ৫ আগস্ট ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন, তখন বাংলাদেশ এক ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছিল। দীর্ঘদিনের শাসন ব্যবস্থায় গড়ে ওঠা ভয়, অনিশ্চয়তা ও প্রশাসনিক নৈরাজ্য এতটাই বিস্তৃত ছিল যে সরকার পতনের পরও সাধারণ মানুষ বুঝে উঠতে পারছিল না রাষ্ট্র এখন কার হাতে, কে এখন সত্যিকারের দায়িত্বে। ঠিক সেই সময়ে তিনি যেভাবে সামনে এলেন সেটি ছিল অনন্য এক বার্তা, আস্থা ফিরে পাওয়ার বার্তা। তিনি ঘোষণা করলেন এই সরকার হবে ট্রানজিশনাল, তবে এটি কাগজে কলমে নামমাত্র সরকারের মতো কিছু নয়। এটি হবে দায়িত্ব ও সংস্কারের সরকার, যার একমাত্র কাজ হবে নতুন বাংলাদেশের ভিত্তি গড়া, নির্বাচনের নামে প্রহসনের স্থলে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এবং ঠিক এই কারণে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই তিনি যা করলেন তা ছিল বাংলাদেশের ইতিহাসে একেবারেই নজিরবিহীন। প্রথমেই তিনি মেডিকেল কলেজ হাসপাতালে আহত ছাত্রদের দেখতে গেলেন। কোনো ক্যামেরা, প্রোটোকল বা মিডিয়া কভারেজ নয়, তিনি একান্তভাবে গিয়ে ছাত্রদের পাশে দাঁড়ালেন। এর ঠিক একদিন পর তিনি রংপুরে নিহত ছাত্রনেতা আবু সায়েদের পরিবারকে দেখতে যান। সেখানে তিনি বলেন, এই দেশের ভবিষ্যৎ আর কখনো আর্তনাদ করবে না, এটি এবার আত্মবিশ্বাসে মাথা উঁচু করবে। এরপর তিনি যান ঢাকেশ্বরী মন্দিরে, যেখানে তিনি দেশের ধর্মীয় সংখ্যালঘুদের জানান বাংলাদেশ কারো একার না, সবার। এই ৩টি সফর ছিল প্রতীকী, কিন্তু তার প্রভাব ছিল রাষ্ট্র জুড়ে, যেখানে মানুষ বুঝতে শুরু করে এবার সত্যিই পরিবর্তন এসেছে। পরের বড় ঘোষণা ছিল ৬টি স্বাধীন সংস্কার কমিশনের গঠন। এর মধ্যে ছিল সংবিধান সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন, দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কার, বিচার বিভাগীয় স্বাধীনতা বাস্তবায়ন, পুলিশ প্রশাসনের কাঠামো পরিবর্তন এবং জনপ্রশাসন ও আমলাতন্ত্র রিফর্ম। প্রতিটি কমিশনেই রাখা হয় রাজনৈতিকভাবে নিরপেক্ষ, আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞ এবং দেশের শ্রেষ্ঠ মেধাবী মানুষদের। ডক্টর ইউনূস জানতেন, সরকার বদলালেই রাষ্ট্র বদলায় না, বদলাতে হয় কাঠামো, নীতিমালা এবং মানসিকতা। এদিকে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে ডক্টর ইউনূস বলেন, ভোট যদি দিতে ভয় লাগে তাহলে সেটি নির্বাচন নয়, সেটি অন্যায়। কমিশনের কাজ শুরু হয় সব ভোটারকে বায়োমেট্রিক ডাটাবেজে আনা, নতুন ডিজিটাল ভোটিং মডেল তৈরি করা এবং অতীতের বিতর্কিত কর্মকর্তাদের বদলে দেওয়ার প্রক্রিয়া। ২০২৫ সালের শুরুতেই ঘোষণা করা হয় আগামী নির্বাচনে প্রতিটি ভোটারকে ভোট কেন্দ্রে ডিজিটাল শনাক্তকরণের পরেই ভোট দিতে হবে, কোনো ব্যালট বাক্স রাতে ভর্তি হবে না। পুলিশ প্রশাসনের সংস্কারের ক্ষেত্রেও নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ঢালাও বদলি নয়, বরং সকল পুলিশ সদস্যকে ৩টি বিষয়ে নতুন প্রশিক্ষণ দেওয়া হয়: সংবিধান ও মানবাধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং রাজনৈতিক নিরপেক্ষতা। যেসব কর্মকর্তার বিরুদ্ধে অতীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল তাদের স্থায়ী ছুটি দিয়ে হাইকমিশনের তত্ত্বাবধানে বিশেষ তদন্ত শুরু হয়। তবে এই সংস্কার যুদ্ধ একেবারে সহজ ছিল না। রাষ্ট্রের অভ্যন্তরে বহু পুরনো আমলাতান্ত্রিক শক্তি, পুরনো সরকারের অনুগত পিএস, সচিব ও গোয়েন্দা সদস্যরা এই বদলের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র শুরু করে। কিছু উস্কানিমূলক গুজব ছড়ানো হয়, যেমন নতুন সংবিধান নাকি ইসলাম বিরোধী, চীন এবং যুক্তরাষ্ট্রের একসাথে থাকা বিপজ্জনক, নির্বাচন পেছানোর পরিকল্পনা চলছে ইত্যাদি। তবে ডক্টর ইউনূস প্রতিটি অভিযোগের জবাব দেন শালীনভাবে, ডাকেন সংবাদ সম্মেলন, প্রকাশ করেন সরকারি বিবৃতি এবং বলেন বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষ দিয়ে, গুজব দিয়ে নয়। এই সময় সবচেয়ে আলোচিত একটি সিদ্ধান্ত ছিল সংসদ বিলুপ্ত ঘোষণা এবং একটি নতুন গণপরিষদ গঠনের উদ্যোগ, যেখানে থাকবে দেশের প্রতিটি শ্রেণী পেশার প্রতিনিধি। উদ্দেশ্য সবার মতামতের ভিত্তিতে নতুন সংবিধান তৈরি করা। এই গণপরিষদ গঠনের নিয়মাবলী প্রকাশ করা হয় অনলাইনে, যেখানে দেশের সাধারণ মানুষও অংশগ্রহণ করতে পারে তাদের নিজস্ব জেলা প্রশাসনের মাধ্যমে। এত সবের মাঝেও ডক্টর ইউনূস নিরলস কাজ করে যাচ্ছেন, বিনা প্রতিদানে, কোনো প্রচার ছাড়া, কোনো রাজনৈতিক দলের ছায়া ছাড়া। তিনি প্রমাণ করছেন দেশ চালাতে দল লাগে না, লাগে ইচ্ছাশক্তি আর বিশ্বাসযোগ্যতা। রাষ্ট্রকে ফের বিশ্বাসযোগ্য করে তুলতেই এখন তার যুদ্ধ, আর সেই যুদ্ধ চলছে মাঠে, কার্যালয়ে, আদালতে, জনগণের হৃদয়ে, একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে। দেশের ভেতরে প্রশাসনিক সংস্কার চালানোর পাশাপাশি ডক্টর ইউনূস খুব ভালোভাবেই জানতেন বাংলাদেশ যদি বিশ্বমঞ্চে তার মর্যাদা পুনরুদ্ধার করতে চায় তাহলে প্রয়োজন হবে একদম নতুন ধরনের পররাষ্ট্রনীতি। তিনি জানতেন পেছনের সরকার যেমন শুধু ভারতের ঘাড়ের উপর ভর দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, তেমনটি আর চলবে না। এ সময় আন্তর্জাতিক কূটনীতি শুধু বন্ধুদের সঙ্গে হাত মেলানো নয়, বরং নিজেদের স্বার্থে সঠিক সময়ে সঠিক পক্ষ বেছে নেওয়ার খেলা। আর ঠিক এখানেই ইউনূস দেখিয়ে দিলেন তার দূরদর্শিতা।
2025 সালের মার্চ মাসে তিনি যান রাষ্ট্রীয় সফরে চীন। বেইজিংয়ের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে যে ধরনের কৌশলগত মৈত্রী গড়ে ওঠে তা 50 বছরের বাংলাদেশ চীন সম্পর্কেও আগে দেখা যায়নি। চীন ঘোষণা দেয় বাংলাদেশকে তারা $2.1 বিলিয়ন অনুদান ও বিনিয়োগ দেবে, যার মধ্যে আছে নতুন বন্দর উন্নয়ন, গ্রামীণ বিদ্যুৎ, মেট্রো রেল প্রকল্প এবং কৃষি প্রযুক্তিতে সহায়তা। চীন এবার আর শুধু ঠিকাদারি করবে না, বাংলাদেশে প্রকৌশল উৎপাদন ও ট্রেনিং সেন্টার স্থাপন করবে, যা ভবিষ্যতের আত্মনির্ভর অর্থনীতির ভিত গড়ে তুলবে। কিন্তু চীন সফরের চেয়েও বড় আলোড়ন তোলে ইউনুসের একটি গোপন বৈঠক, যেটা হয় ওয়াশিংটনে টেসলা ও স্পেস এক্স সিইও ইলন মাস্কের সঙ্গে। সেখানে চূড়ান্ত হয় স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশে গ্রামীণ অঞ্চলে স্যাটেলাইট ইন্টারনেট চালুর চুক্তি। এই চুক্তির ফলে দেশের প্রত্যন্ত এলাকায় শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, উদ্যোক্তা সবাই বিশ্বমানের কানেক্টিভিটি পাবে। ইউনুস স্পষ্টভাবে বলেন, বাংলাদেশের শহর আর গ্রামের ব্যবধান এখন প্রযুক্তির মাধ্যমে ভেঙে দিতে হবে। এটা কোনো বিলাসিতা নয়, এটা অধিকার। এটি ছিল দক্ষিণ এশিয়ায় প্রথম স্টারলিংক সংযুক্ত দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ, যা এক যুগ আগে কল্পনাও করা যেত না। চীন ও যুক্তরাষ্ট্র এই দুই বিপরীত মেরুতে ভারসাম্য রক্ষা করেই ইউনুস গড়েছে নতুন কূটনৈতিক কৌশল। এর পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যেও সফর করেন, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে। উদ্দেশ্য ছিল রেমিটেন্স নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তর করা। কাতার সরকার বাংলাদেশের অভ্যন্তরে একটি ইসলামিক ফিনটেক হাব স্থাপনে আগ্রহ প্রকাশ করে, যাতে হালাল বিনিয়োগ ও নারী উদ্যোক্তা সহায়তা পায় একসঙ্গে। সৌদি আরব বাংলাদেশের গার্মেন্টস খাতে প্রযুক্তি উন্নয়নের জন্য $500 মিলিয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এসব অর্জনের মাঝেও সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল জাতীয় নির্বাচন প্রস্তুতির প্রশ্নে। ডক্টর ইউনুস জানতেন, যদি আগামী নির্বাচন বিতর্কিত হয় তাহলে তার পুরো সরকারই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই তিনি স্পষ্টভাবে বলেন, আমি নির্বাচন করাতে আসিনি, আমি ন্যায্য নির্বাচন করাতে এসেছি। এই লক্ষ্য সামনে রেখে তার সরকার নেয় 3টি পদক্ষেপ। 1. নতুন নির্বাচন কমিশন গঠন, যেখানে কোনো দলীয় পরিচয় সম্পন্ন ব্যক্তি নেই। কমিশনের প্রধান ছিলেন একজন সাবেক বিচারপতি, যার উপর আন্তর্জাতিক পর্যায়ে আস্থা আছে। 2. ভোটার তালিকা বিশুদ্ধীকরণ ও প্রযুক্তি। 2025 সালের জুন মাসে চালু হবে নতুন মোবাইল অ্যাপ ভোট চেক, যেখানে প্রত্যেক ভোটার তাদের তথ্য যাচাই করে আপডেট করতে পারে। বিদেশে থাকা প্রবাসীরাও প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগ পায়। 3. পর্যবেক্ষক সংস্থা। ইউনুস সরকার বলে, কোনো কিছু গোপনে নয়। 50টি দেশ এবং জাতিসংঘ, ইইউ, কমনওয়েলথ সবাইকে আমন্ত্রণ জানানো হবে নির্বাচন পর্যবেক্ষণে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রকাশ্যে প্রশংসা করে এ সিদ্ধান্তের। এদিকে দেশের অভ্যন্তরে গত সরকারের ঘনিষ্ঠ আমলারা নানা গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা প্রশাসনের ভেতরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল, কখনো গুজব, কখনো নথি ফাঁস, কখনো হুমকি ধামকি। এমন অবস্থায় ডক্টর ইউনুস সরাসরি কোনো গুঞ্জনের উত্তর না দিয়ে কাজ দিয়ে জবাব দিয়েছেন। তিনি বারবার বলেন, সংসদে ফিরে যাবে জনগণের আস্থা, বিচার ব্যবস্থা ফিরবে ন্যায়, প্রশাসনে ফিরবে দায়িত্ব। তার কথা শুনে মানুষ আর প্রশ্ন করেনি, শুধু চেয়ে থেকেছে। এত কিছু অর্জনের পরেও ডক্টর ইউনুস জানেন এই পথের শেষ এখনও আসেনি। একদিকে সংবিধান সংস্কার শেষ হয়নি, অন্যদিকে চূড়ান্ত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। কিন্তু দেশের মানুষ আজ স্বপ্ন দেখে, কারণ তারা প্রথমবারের মতো একজন নেতাকে দেখছেন যিনি কোনো দলের না হয়েও সকলের। একজন মানুষ যিনি প্রতিশোধ নয়, ন্যায় প্রতিষ্ঠার পথ বেছে নিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, তিনি প্রমাণ করেছেন ধৈর্য একটি কৌশল নয়, এটি নেতৃত্বের শীর্ষতম গুণ। বাংলাদেশ আজ শুধু একটি দেশ নয়, এটি হয়ে উঠেছে সংগ্রাম ও সম্মানের এক যুগল প্রতীক। ডক্টর ইউনুস এই সম্মান আবার ফিরিয়ে এনেছেন বিশ্বসভায়। তার হাত ধরে বাংলাদেশ এখন হেঁটে যাচ্ছে এক নতুন ইতিহাসের পথে, যেখানে নেতৃত্বে থাকে নৈতিকতা, উন্নয়নের পাশে থাকে মর্যাদা, আর গণতন্ত্রের কেন্দ্রে থাকে জনগণ।